লন্ডনের চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই। জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা। আসামি রেহানা, পুতুল, জয়, ববিসহ 16 জন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। লন্ডনে টিউলিপের সম্পত্তি তদন্ত হওয়া উচিত। অভিযোগ প্রমাণ হলে দেশে ফেরত পাঠানোর আহ্বান প্রধান উপদেষ্টার। বরখাস্তের দাবি কনজারভেটিভ নেতার। সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণের চেষ্টা, ভারতে হাইকমিশনারকে তলব করে উদ্বেগ জানালো বাংলাদেশ। অপরাধমুক্ত সীমান্ত গড়তে সহযোগিতা কামনা প্রণয় ভার্মার। এবং আগে জাতীয় নির্বাচন করার পক্ষে ইসি, একসঙ্গে স্থানীয় ভোট করা বাস্তবসম্মত নয়, কমিশন সভায় মত। স্বরাষ্ট্র থেকে এনআইডি ফেরাতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সর্দার মোহাম্মদ আরিফ। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির দিকে নিজে নিজে কিছুটা হাঁটাহাঁটি করছেন। লন্ডনের চিকিৎসাধীন থেকেও দেশবাসীর খবর নেওয়ার পাশাপাশি জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনে দ্য ক্লিনিকে চিকিৎসাধীন মাকে দেখতে রোববারও আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভিতরে প্রবেশের আগে সবার জন্য দোয়া চেয়েছেন তারেক রহমান। সবাই সবার জন্য দোয়া করতে হবে। ছুটির দিনেও হাসপাতালের সামনে ভিড় করেন যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। অপেক্ষা করেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার। চিকিৎসাধীন বেগম জিয়া সবসময় দেশের খোঁজ খবর রাখছেন, একই সঙ্গে জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশনাও দিচ্ছেন। স্টেবল অবস্থায় আছেন এবং ইমপ্রুভ হচ্ছেন। আজকে নিজে হাঁটাহাঁটি করছেন এবং আপনারা জানেন ফ্যামিলির সাথে থাকলে স্বাভাবিকভাবে একটা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়। উনি সবসময় দেশের খোঁজখবর নিচ্ছেন এবং জনগণের সমস্যাগুলি সমাধান করার জন্য আমাদেরকে তাগিদ দিচ্ছেন। এদিন প্রফেসর ডাক্তার প্যাট্রিক কেনেডি হাসপাতালে এসে বেগম জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন। আগের চেয়ে বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ আছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। প্রফেসর প্যাট্রিক কেনেডি এসেছিলেন, উনি ওনাকে দেখেছেন, ফিজিওথেরাপি যেটা দেওয়া হয় সেটা ওনারা দিয়েছেন এবং পরবর্তীতে উনি ফিজিওথেরাপি নেওয়ার পর মোটামুটি উনি ভালো আছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, ডায়াবেটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া সবসময় দেশের খবর রাখছেন, একই সাথে জনগণের সমস্যা সমাধানের জন্য তাগিদ দিয়ে নির্দেশনা দিচ্ছেন বলে জানালেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী। এদিকে মাকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় সবার জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। হত্যা মামলার পর এবার দুদকের জালে শেখ হাসিনা। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আসামি করা হয়েছে শেখ রেহানা, পুতুল, ববি ও সাবেক রাজুক চেয়ারম্যান সহ 16 জনকে। ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাঞ্চল নতুন শহরে প্রকল্পে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এমন অভিযোগে গেল 26শে ডিসেম্বর শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকীর বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধানের 10 কার্যদিবসের মাথায় মামলা করল সংস্থাটি। বিধি অনুযায়ী রাজধানীতে কারোর নামে বাড়ি বা প্লট থাকলে তার রাজুকের প্লট পাওয়ার কথা নয়, কিন্তু পুতুলের নামে ধানমন্ডি ও গুলশানে প্লট থাকার পরও নিয়মে তোয়াক্কা না করেই পূর্বাঞ্চলে 10 কাঠার প্লট বরাদ্দ দেয় রাজুক। ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও, আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে
বরাদ্দ প্রদান। মামলার এজাহারে বলা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী প্রভাব খাটিয়ে তার মেয়ের নামে অবৈধভাবে এই প্লট বরাদ্দ নেন। মামলায় আরও আসামি করা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, সাবেক রাজউক চেয়ারম্যান আনিসুর রহমান মিয়া সহ 14 জনকে। তার মাতা জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে আজ একটি মামলা রুজু করা হয়েছে। শেখ হাসিনা পরিবারের নামে পূর্বাচলে আরও 50 কাঠার প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদক আরও 5টি মামলা করবে বলে জানা গেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। একের পর এক দুর্নীতির অভিযোগ ওঠায় যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী শেখ রেহানার মেয়ে টিলুপ সিদ্দিককে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে যুক্তরাজ্যে টিলুপের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। সানডে টাইমসকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন প্রধান উপদেষ্টা। এদিকে টিলুপকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের বিরোধী দলের প্রধান কেমি ভেডেননোচ। ব্রিটিশ গণমাধ্যমে একের পর এক শিরোনাম হচ্ছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিলুপ সিদ্দিক। দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের মতো গুরুতর অভিযোগ ওঠায় চাপের মুখে রয়েছেন যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী। এবার টিউলিপকে নিয়ে মুখ খুললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, লন্ডনে তার সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত। একই সঙ্গে শেখ হাসিনা সরকারের লুটপাট থেকে সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে তাকে বিচারের জন্য দেশে ফেরত পাঠানো উচিত বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে দুর্নীতির অভিযোগ ওঠায় টিউলিপকে বরখাস্তের দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ভেডেননোচ। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ট্রেজারি মন্ত্রী টিলুপ সিদ্দিককে বরখাস্তের এ আহ্বান জানান তিনি। এর আগে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ ওঠে। এছাড়া বাংলাদেশের 9টি মেগা প্রকল্পে 80,000 কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহানা ও সজীব অজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। যদিও সব অভিযোগ অস্বীকার করে আসছেন টিউলিপ সিদ্দিক। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে। লন্ডন ক্লিনিকে চলছে স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতাল থেকেও তিনি দেশবাসীর খোঁজ খবর নিয়েছেন। শনিবার সন্ধ্যায় হাসপাতালে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এই কথা জানান। এ সময় তারেক রহমান উপস্থিত থাকলেও রাজনৈতিক কোনো আলোচনা হয়নি বলে জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের আরও একটি রিপোর্ট। লন্ডন সময় শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে দ্য লন্ডন ক্লিনিকে যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। এই সময় খালেদা জিয়া তাদের কাছে দেশবাসীর খোঁজ খবর জানতে চান। মির্জা আব্বাস বলেন, উনি এখন ভালো আছেন, তার পরীক্ষা নিরীক্ষা চলছে। বেসিক্যালি ম্যাডাম তো আছে গত 17 বছর আর 18 বছর তো কোনো ট্রিটমেন্ট পান নাই। তো এতে উনি আগে যদি ট্রিটমেন্ট পেতেন তাহলে হয়তো আরও অনেক ভালো হতো। এক্ষুনি সরকার একটা ম্যাডাম এক কথায় বলতে আমি বলতে পারি যে ম্যাডামকে খুব অসময়ে অসুস্থ করে ফেলেছে। একটা মানুষ যতটুকু সুস্থ থাকা দরকার ওনাকে সুস্থ থাকতে দেওয়া হয় না ইচ্ছাকৃত। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, দেশের বর্তমান অবস্থা জানার পাশাপাশি মহিলা দলের খবর নিয়েছেন বেগম খালেদা জিয়া। কেমন আছো, নাতি নাতনি ছেলেমেয়েরা কেমন আছে, তারপর দেশের অবস্থা কি, সবাই কেমন আছে, মহিলা দলের সবাই কেমন, সবার কথা জিজ্ঞেস করেছেন। কোনো রাজনৈতিক আলোচনা না, বাট সবার কথা জিজ্ঞেস করেছেন কেমন আছেন এবং দেশের কথা জিজ্ঞেস করেছেন। শুক্রবার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য লন্ডন আসেন এই দম্পতি। সাক্ষাৎকালে চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। অগণতান্ত্রিক সরকারের অধীনে দেশ বেশি দিন চলতে পারে না উল্লেখ করে এবছরই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান আমির খসরু। লিয়াজু কমিটির বৈঠক শেষে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনা প্রসঙ্গে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ চায় না বিএনপি।
রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়। এরপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ঘণ্টাব্যাপী বৈঠকে সংস্কার, নির্বাচনের রোডম্যাপ ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে গুরুত্ব দিয়েছে বিএনপি। প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন দিয়ে বাকি সংস্কার নির্বাচিত সরকারের অধীনে সংসদে আলোচনার মাধ্যমে করার কথা জানান খসরু। অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না, সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। আর সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। আর যেগুলোতে ঐক্যমত হবে না, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। সন্ধ্যায় লেবার পার্টির সঙ্গে বৈঠকে বসে বিএনপির লিয়াজো কমিটি। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিরূপ সম্পর্ক চায় না বিএনপি। সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে দ্বিপক্ষীয় আলোচনা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। কখনো চাই না আর কি যে আমাদের নিকট প্রতিবেশীদের সঙ্গে আমাদের সম্পর্কের অবনতি হোক। সীমান্তে যে কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার আগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে আলোচনা হওয়া দরকার। হঠাৎ করে ভ্যাট বাড়ানো প্রসঙ্গে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান নজরুল ইসলাম। জনগণের দুর্ভোগ যত কমে তার চেষ্টা করবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন আয়োজনেই মনোযোগ নির্বাচন কমিশনের। জাতীয় স্থানীয় সরকার ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয়, এমনকি একই দিনে সব স্থানীয় সরকার নির্বাচন করাও সম্ভব নয়। জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়াও সরকারের যুক্ত হবে না। দুপুরে কমিশন সভায় উঠে আসে এসব মত। জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে অনুষ্ঠিত হবে এ নিয়েই চলছে আলোচনা। এর মধ্যেই রোববার কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচন আয়োজনই মূল লক্ষ্য ইসির। জাতীয় ও স্থানীয় সরকারের ভোট একসঙ্গে করা বাস্তবসম্মত নয় বলেও মনে করছে কমিশন। এটা আসলে বাস্তবসম্মত প্রস্তাব নয়, এটা সম্ভব নয়। সকল নির্বাচন একসাথে করাও সম্ভব নয়, আবার সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়। জাতীয় নির্বাচন করতে হলে তার আগে কিন্তু আমাদেরকে একটা রিঅ্যাকশন টাইম দিতে হবে। তখন এমন কোনো ইভেন্ট আসা ঠিক হবে না যেটা জাতীয় নির্বাচনকে আপনার ব্যাহত করে। কমিশনার আরও বলেন, এনআইডি অনুবিভাগ স্বরাষ্ট্রে সরিয়ে নেওয়া কমিশনের সাংবিধানিক দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক। সংবিধান আমাদেরকে বলে দিয়েছে যে নির্বাচন কমিশন ভোটার তালিকা প্রস্তুত, নির্দেশ এবং নিয়ন্ত্রণের দায়িত্ব নির্বাচন কমিশনের। 2007 সাল থেকে নির্বাচন কমিশন নিজে এটা ডেভেলপ করেছে। এই ডাটাবেস থেকে দুটো জিনিস এখন প্রডিউস হয়, একটা হচ্ছে ভোটার তালিকা আর একটা হচ্ছে এনআইডি। এবং শুধু এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। ভোটার তালিকা হালনাগাদের ক্ষেত্রে বিশেষ এলাকায় ফর্ম সহজীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানানো হয়। পরিবর্তিত পরিস্থিতিতে বর্তমানের বাস্তবতা হচ্ছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। এক সপ্তাহের মধ্যে জুলাই আগস্ট আন্দোলনে আহত ও নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং তাদের পরিচয়পত্র দেয়া সহ 9 দফা দাবি জানিয়েছেন গণ অভ্যুত্থানে সম্মুখ সারিয়ে আহত ছাত্র জনতা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানান তারা। এ সময় আহতদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তাদের আজীবন বিনামূল্যে সরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানানো হয়। আহত ব্যক্তি ও নিহতদের পরিবারের জন্য সরকারি মাসিক ভাতার ব্যবস্থার দাবি জানান আহত ছাত্র জনতা। এছাড়া তাদেরকে আগামীতে কোনো সরকার যেন হয়রানিমূলক মামলা দিতে না পারে সেজন্য আইন পাশ করতে হবে। নিজে তদারকি করে এই শিক্ষার্থীদেরকে নিয়ে একটা কাউন্সিল তৈরি করবেন। 5 মাসেও আপনারা চমক দেখাতে পারেন নাই। এই রকমের একটা এক্সপেরিয়েন্স অ্যাডভাইজারি বডি, তাদের কাছ থেকে এটা প্রত্যাশিত ছিল না। এই সরকার অবশ্যই আমরা সমর্থন করি। এই নিপীড়কমূলক বাংলাদেশ আমাদের সকলের স্বপ্ন, কিন্তু সেটা করতে গিয়ে আপনাদের প্রতি অবিচার করা হবে, এটা কোনোভাবেই গ্রহণ করা যায় না। যারা বাংলাদেশের মানুষকে দেশে ও দেশের বাইরে থেকে বিভিন্নভাবে শোষণ করে তাদের সবার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানালেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক
সার্জিস আলম। রোববার বিকেলে মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ভারতের সঙ্গে শেখ হাসিনা বৈষম্যমূলক অনেক চুক্তি করেছিল বলেও মন্তব্য করেন সার্জিস আলম। কুরমা চা বাগান মাঠে এই সমাবেশে আয়োজন করে জেলা জাতীয় নাগরিক কমিটি। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাস, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সহ চা শ্রমিক নেতারা। যারা বাংলাদেশের মানুষকে দেশে এবং দেশের বাইরে থেকে বিভিন্নভাবে শোষণ করতে করতে এই শোষণ তাদের রক্তে জমে গিয়েছে, যে চাগুলো আগরতলা থেকে শুরু করে বিভিন্ন দূরবর্তী জায়গায় যায়, সেই জায়গাগুলোতে বিক্রি হয়, সেই জায়গাগুলোতে নিলাম কেন্দ্র আছে, সেই জায়গাগুলো এত খরচ করে তারা না পাঠিয়ে তারা অল্প রাস্তা পার করে পাচার করে বাংলাদেশে পাঠাতে চায়। এই চা বাগানগুলো যদি না থাকে, হঠাৎ করে এগুলোর উপর নির্ভরশীল লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান সম্ভব না, তখন কিন্তু একটা বিশৃঙ্খলা তৈরি হবে। গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার প্রশ্নে অন্তর্বর্তী সরকারের সরব অবস্থান রয়েছে। রোববার সকালে হোটেল ওয়েস্টিনে ডেভেলপমেন্ট মিডিয়া ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ক্ষমতাসীনদের প্রশ্নে করার মতো মত স্বাধীনতা গণমাধ্যমের থাকা উচিত। তিনি বলেন, গত 5 মাসে সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্বের কোনো ধরনের দমনমূলক নীতি প্রয়োগ করেনি। Since we are in a democratic transition, this is the right time to ask questions. And now you can say, do we have the right kind of atmosphere to ask questions? Do we have the media freedom for the last 5 months? This is the best time to ask questions. This is the best time to hold powerful people to account. We haven't used any repressive law to muzzle any press. For democracy to be institutionalized, first thing we need to have is media freedom, and we are trying to ensure that kind of perfect media atmosphere where anyone can pursue any stories without fear or favor. গ্যাস সংকটের ভোগান্তি পিছু ছাড়ছে না রাজধানীবাসীর। কোথাও গ্যাসের চাপ খুবই কম, আবার কোথাও নির্দিষ্ট সময়ের জন্য একেবারে সরবরাহ বন্ধ। বিশেষজ্ঞরা বলছেন, শীতকালে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। পেট্রোবাংলার প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সোমবার দুপুর পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। চুলার নিভু নিভু আগুনে ভর্তা তৈরির জন্য বেগুন পোড়াচ্ছেন মগবাজারের এক গৃহিণী। ভাত তরকারি রান্নার জন্য গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় শুধু বেগুন ভর্তাকেই বেছে নিয়েছেন দুপুরের খাবার হিসেবে। গ্যাস সংকটের এই চিত্র আশপাশের মিরবাগ, রামপুরা, কাঁঠালবাগান সহ বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষের। কোথাও কোথাও স্বল্প গ্যাস থাকলেও ভাত রান্না করতেই সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। রান্না বাড়া করা খাওয়া খুবই অবস্থা, মনে করেন যে আমাদের নাজেহাল, গ্যাস থাকি না বলতে। একজনের রান্না একজনের রান্তারি না, তাই কাজে এলাকা ছিল হেরেন দেখানো লাগে। সারাদিনেও গ্যাস থাকে না, রাত 12টা বাজে 2 ঘন্টা লাগে রান্ধনে। জ্বালানি বিশেষজ্ঞরা জানান, দেশে পর্যাপ্ত গ্যাস উৎপাদন না থাকার পাশাপাশি শীতকালীন গ্যাস তরল হয়ে যাওয়ায় গ্যাসের চাপ কমে যায়। গ্যাস সংকট নিরসনে নতুন নতুন ক্ষেত্র অনুসন্ধানের প্রতি গুরুত্ব দিলেন এই জ্বালানি বিশেষজ্ঞ। কনডেন্সেট একটা জিনিস যেটা নাকি আপনার গ্যাসের সাথে গ্যাসীয় অবস্থায় থাকে, কিন্তু ওটা টেম্পারেচারের ভ্যারিয়েশনের কারণে আবার লিকুইড হয়ে যেতে পারে। তো সেই কারণে ওই শীতকালে কনডেন্সেট জমে যায়, তো এই কারণে গ্যাসের যে আপনার ফ্লোটা এটা বাধাগ্রস্ত হয়। বাংলাদেশে তো যথেষ্ট পরিমাণ গ্যাস প্রবণ, এখানে অনুসন্ধান কাজ অনেক যদি চালানো হয় তাহলে গ্যাসের স্বল্পতা হওয়ার কথা না। বৃহস্পতিবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়, মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শুক্রবার দুপুর 12টা থেকে 72 ঘন্টা পর্যন্ত কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চড়া সুদহার ও জ্বালানি সংকটের মাঝে আবারও গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব কপালে দুশ্চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের। রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করে ব্যবসায়ীরা জানান, ব্যবসার পরিবেশ না থাকায় তারা কার্যক্রম গুটিয়ে নিতে চান। এজন্য এক্সিট পলিসি করে দেওয়ার জন্য গভর্নরকে অনুরোধ করেছেন। পরে সাংবাদিকদের ব্যবসায়ী নেতারা বলেন, এপ্রিলে খেলাপি ঋণের নতুন নিয়ম চালু হলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে।
গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন আসলেও বিনিয়োগ বান্ধব পরিবেশের উদ্যোগ এখনো দেখছেন না ব্যবসায়ীরা। উল্টো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে উচ্চ সুদ তাদের জন্য বড় বাধা হয়েছে। আবার চলমান জ্বালানি সংকটের মাঝে গ্যাসের দাম দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব আছে, ডলার সংকট ও বেতন ভাতা বাড়ানোর চাপ। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির 13 সদস্যের একটি প্রতিনিধি দল রোববার বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে দেখা করেন। ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের দায় তারা নিবেন না বলে সাফ জানিয়ে দেন। যখন আমরা শুনি গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে, ইকোনমিক জোন ছাড়া করা যাবে না, তখন আমরা ধরেই নিছি যে আগামী তো আর ইন্ডাস্ট্রি নতুন করে কোনো অবস্থাতে কিন্তু বাংলাদেশে চিন্তা করারও কোনো কারণ নাই। এক্সিট পলিসি এটা আপনি আমাদেরকে করে দেন, কারণ এই জেলে যাওয়ার থেকে বরং একটা এক্সিট পলিসি করলে অন্তত মান সম্মান নিয়ে যারা ব্যবসা করতে পারতেছিল তারা আমরা ফেরত যেতে পারি। ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে ছিলেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর প্রশাসকও। সংগঠনটির পক্ষ থেকে ঋণপত্র বা এলসি খোলার জটিলতা দূর করা ও সুদ হার কমানোর দাবি জানানো হয়। এবং কোয়ালিটি দেখে ওনারা যেগুলো সাস্টেন করার মতো সেগুলো সাপোর্ট দিবেন, এক্সিট পলিসি সেই জিনিসটা রিফ্লেক্ট করবে, আর যেগুলো সাস্টেন করবে না, ভায়াবল থাকবে না, আলটিমেটলি সেটা কিন্তু আর সাপোর্ট দিয়ে লাভ নেই। ব্যাংক সংস্কার কমিটিতে ব্যবসায়ীদের অন্তর্ভুক্তি এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্পকে গুরুত্ব দিয়ে সরবরাহ ব্যবস্থা ঠিক রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতাও চেয়েছেন ব্যবসায়ী নেতারা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে একজনের শরীরে শনাক্ত হয়েছে HMP ভাইরাস। এ তথ্য নিশ্চিত করেছেন IEDCR এর ভাইরোলজি বিভাগের প্রধান ডাক্তার আহমেদ নওশের আলম। IEDCR এর সূত্রে জানা যায় HMV শনাক্ত হওয়া ব্যক্তি একজন নারী এবং তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। তিনি HMPV-তে আক্রান্তের পাশাপাশি ক্লেফসিয়েলা নিউমোনিয়াতে আক্রান্ত। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ওই নারী। তবে HMPV বাংলাদেশে অনেক আগে থেকে আছে জানিয়ে নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন IEDCR। এর আগে চলতি জানুয়ারির শুরুতে প্রথমে চীনে HMPV সংক্রমণ ধরা পড়ে। এরপর জাপান সহ ভাইরাসটি ছড়িয়ে পড়ে মালয়েশিয়া ও ভারতে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাস এরই মধ্যে আক্রান্ত হয়েছে অনেকে। নির্মাণ কাজ, শিল্প কারখানার বর্জ্য ও মেয়াদোত্তীর্ণ যানবাহন ঢাকার বায়ু দূষণের মূল কারণ। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে এ তথ্য উঠে এসেছে। পরিবেশ উপদেষ্টা জানান, বায়ু দূষণ ঠেকাতে উৎস চিহ্নিত করে ব্যবস্থা নিচ্ছে সরকার। দিল্লি না ঢাকা, এই প্রশ্নটি পরিবেশ সচেতন কাউকে করা হলে নিশ্চিতভাবে উত্তর হবে কোনোটিই নয়। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের তথ্যমতে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দ্বিতীয়তে ঢাকা, তৃতীয়তে দিল্লি। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাস আয়োজিত আলোচনা সভায় ঢাকার বায়ু দূষণের চিত্র তুলে ধরেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পরিবেশ বিষয়ক বিশেষ দূত ডক্টর জেমস জে শাওয়ার। বলেন, নির্মাণ কাজ, শিল্প কারখানার বর্জ্য ও মেয়াদোত্তীর্ণ যানবাহনই মূলত দূষণের উৎস। একই সাথে বায়ু দূষণ রোধে ব্যক্তি পর্যায়ে সচেতনতা বাড়ানোর তাগিদ দেন এই পরিবেশ বিশেষজ্ঞ। Behavioral part that people can make a big difference in waste burning and things of that nature, and I think some of that is a community-based approach. So I think it's the engagement with the government, the people around you, the community. I think is really a thing where if people are willing to play a role, that's really important. একই সেমিনারে বন ও পরিবেশ উপদেষ্টা জানান, বায়ু দূষণের মূল উৎস চিহ্নিত করে তা নিরসনে কাজ করছে সরকার। We have come to an understanding. We sat with all the relevant agencies. This is the first time in the history of Bangladesh that the cabinet discussed air pollution, which means that we have attached due importance to the problem. একই দিনে প্রেস ক্লাবে আরেকটি সেমিনারে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধে ছাদ বাগান বড় ভূমিকা রাখতে পারে। নিরাপদ খাদ্য, নির্মল বাতাসের জন্য, প্রকৃতির সাথে বাচ্চা কাচ্চা পরিচয় করিয়ে দেওয়ার জন্য ছাদ বাগানের প্রসার করা ছাড়া উপায় নেই। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া বায়ু দূষণ রোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নানা রঙের লাইট ও বৈচিত্র্যময় কারুকাজ খচিত পণ্যের পসরা সাজিয়ে রাখা তুর্কি স্টল যেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার এক অন্যরকম আকর্ষণ। এসব বাহারি পণ্য দেখতে দর্শনার্থীরা ভিড় করলেও ক্রেতা সমাগম কম। চড়া দামের কারণে ক্রেতার পণ্যরা কিনতে আগ্রহ হারাচ্ছেন। আর দোকানিরা বলছেন, হাতে তৈরি বিদেশি পণ্যের উৎপাদন খরচ বেশি।
রং বেরঙের লাইট, ঐতিহ্যময় ডিজাইনের ঘর সাজানোর সরঞ্জাম এবং চোখ ধাঁধানো কারুকার্যের ব্যাগ ও কার্পেট, সব মিলিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আকর্ষণীয় প্রাঙ্গণ যেন তুর্কি পণ্যের স্টলটি। মেলা এসেছে অথচ তুর্কি পণ্যের বাহারি দোকান নজর কাড়েনি এমন দর্শনার্থীর সংখ্যা খুব কম। দোকানিরা বলছেন দর্শনার্থী সমাগম অনেক হলেও সেই তুলনায় বিক্রি অনেকটাই কম। লোক সংখ্যা বেশি দেখতেছে, সামান্য একটু বেচা কিনে হইতেছে, আর এটা হচ্ছে তুর্কি পেমেন্ট, সবাই এটার দিন আকর্ষণ বেশি। ক্রেতা কম কিন্তু দর্শনার্থী বেশি। দর্শনার্থীরা বলছেন বাহারি পণ্যে চোখ জোড়ালেও প্রায় প্রতিটি পণ্যের দামই নাগালের বাইরে, তাই ইচ্ছে থাকলেও কিনতে পারছেন না। যারা মিডল ফ্যামিলি তাদের জন্য কিন্তু হয়তো ঘুরে দেখার জন্য ঠিকঠাক, বাট কেনার জন্য কিন্তু বাজেটের একটু উপরে মনে হচ্ছে আমার। এটা দাম একটু আছে, একটু বেশি বেশি লাগতেছে। চড়া দাম সত্ত্বেও কেউ কেউ আবার প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য কিনে নিচ্ছেন পছন্দের পণ্যটি। আমি আমার ওয়াইফের জন্য একটা ভ্যানিটি ব্যাগ কিনেছি। আমার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট দিয়েছে, যেহেতু আমি 3টা লাইট কিনেছি। আমি বাসার জন্য কিছু জিনিস কিনবো, আমি ভাবছিলাম যে আমার আম্মুর জন্য কিছু গ্লাস কভার কিনি। বাণিজ্য মেলায় তুর্কি স্টল ছাড়াও আরও 6টি দেশের বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। লন্ডনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি, হাঁটতে পারছেন কারো সাহায্য ছাড়াই, জনগণের পাশে থাকতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, শেখ হাসিনার বিরুদ্ধে দুদকের মামলা, আসামি রেহেনা, পুতুল, জয়, ববিসহ 16 জন, ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। এবং লন্ডনে টিলুপের সম্পত্তির তদন্ত হওয়া উচিত, অভিযোগ প্রমাণ হলে দেশে ফেরত পাঠানোর আহ্বান প্রধান উপদেষ্টার, বরখাস্তের দাবি কনজারভেটিভ নেতার। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।